এসি মিলানের কাছে কোপা ইতালিয়ার সেমিফাইনালের সেকেন্ড লেগে ৩-০ গোলে উড়ে গিয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকেরা নিশ্চয়ই মনে রাখবেন লুকা ইয়োভিচকে, যিনি ফার্স্ট হাফে দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন। এরপরে রোসোনেরিরা সেকেন্ড হাফে ইন্টার মিলানকে একদমই সুযোগ দেয় নাই। সেই ইয়োভিচ আরও একটা কর্নার কিক থেকে স্ক্র্যাপি সিচুয়েশন থেকে গোল করে দলকে এগিয়ে দেন ২-০ গোলে। ইন্টার মিলান এরপরে গিয়ে আরও একটা গোল হজম করেছে যখন রেইন্ডার্স তিনি গোল করেছেন, আর লাউতারো মার্তিনেজের দলের মাথায় গেছে হাত। ইন্টার মিলানের আর যাই হোক এই সিজনে হচ্ছে না ট্রেবল জয়। দেখেন এই জায়গায় হচ্ছে ম্যাচের শুরুটা যদি আপনি খেয়াল করেন, মানে এরকম তো হট স্ক্র্যাপি সিচুয়েশনে পড়ার ইন্টার মিলানের কথা ছিল না। ডিমার্কোর একটা শট, সেটা হচ্ছে কি যে আপনার পোস্টে রাখলো, লাউতারোর ছবিটা দেখছিলাম হচ্ছে লাউতারো কপালে হাত দিয়ে আছেন। লাউতারো যখন ওই মিসটা করলো, ঠিক আছে, অলমোস্ট প্রায় খুব ঠান্ডা মাথায় শট নেওয়ার মতো পজিশনে লাউতারো একই রকম পজিশন থেকে গোল করেছেন। মানে তখন আমি সিমন ইনজাগির রিঅ্যাকশন দেখছিলাম, মানে তিনি মাথায় হাত দিয়ে দিয়েছেন লাউতারো এটা কি মিস করে। এবং ইন্টার মিলানের মানে কখন খেইটা হারালো একেবারে আপনার হচ্ছে লাস্টের দিকে, যে আপনি টোটাল সিজনটার কথা যদি আপনি চিন্তা করেন, ব্যাক টু ব্যাক তারা দুটা ম্যাচ হারলো। সিরিয়াতে তারা ম্যাচ হারলো, সিরিয়াতে বোলোনিয়ার কাছে হারলো। এরপর যেই এসি মিলান, মানে তবে এই এসি মিলানের কাছে হারা কোনো অঘটন বলা যাবে না এই সিজনে। হ্যাঁ, এসি মিলান হচ্ছে কি আপনার ওই নাপোলি ইন্টার মিলানের থেকে সিরিয়াতে হচ্ছে 17-20 পয়েন্টে পিছিয়ে 9 নাম্বার একটা দল, কিন্তু তারাই এই সিজনের স্ট্যাটটা যখন আপনি দেখবেন, তারা এই সিজনে ইন্টার মিলানকে কিভাবে নাকানি চুবানি খাইয়েছে কোন কোন টুর্নামেন্টে। যে প্রথম লেগটা ছিল 1-1 গোলে ড্র, গতকালকে রাতে ইন্টার মিলান যখন হারলো তখন আপনি 2 লেগ মিলিয়ে হিসাবটা দেখেন, 4-1 গোলে তারা ইন্টারকে আউটপ্লে করে দিল। সিরিয়াতে এবারে যে দুইবার দেখা হয়েছে, দুইবারের একটা ম্যাচ ড্র হয়েছে, একটা ম্যাচ ইন্টার মিলানকে হারিয়েছে এসি মিলান। এবং সুপার কোপা ইতালিয়ানের যে ফাইনালটা ছিল সেখানেও কিন্তু ইন্টার মিলান হেরেছে 3-2 গোলে এসি মিলানের কাছ থেকে। সেটাও একটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল। গত 100 বছরে ইন্টার মিলান এই একই সিজনে ডার্বি দেল্লা মাদোনিনায় 3 বার হেরেছে। এরকম ঘটনা ঘটেছে 3 বার, মানে এসি মিলান ইন্টার মিলানকে হারিয়েছে এক সিজনে। একটা 2000 সালের পরে আছে, একটা আছে মনে হয় 1960 সালের পরে, আর এই হচ্ছে একটা ঘটনা যেটা অনেকটা ইতিহাস বলতে পারেন। যে ইন্টার মিলান সেরিয়ার টপে চ্যাম্পিয়ন্স লিগের লক্ষ্যে তারা যাচ্ছে, সেই ইন্টার মিলান এসি মিলানের কাছে আবারও হারলো যখন, তখন অনেক বেশি সেই ঘুরে ফিরে কথা হচ্ছে যে ইন্টার মিলান কি টায়ার্ড কিনা। মানে সেকেন্ড হাফটা দেখে তো আপনার তাই মনে হয়েছে। দেখেন সেকেন্ড হাফে কিন্তু ওই বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচটার হিসাব করেন, মানে লাস্টের দিকে মনে হচ্ছিল ইন্টার মিলান মাঠে নাই, তারা ওয়েট করছে যে ম্যাচটা শেষ, বাঁশি বাঁচলে আমি হাফ ছেড়ে বাঁচি। এই ম্যাচেরও কিন্তু আপনি সেকেন্ড হাফ দেখলে অলমোস্ট অনেকটা তাই। এপ্রিল মাসে ইন্টার মিলানের যে তার অবস্থা খুব একটা ভালো না, তার পারমার সঙ্গে 2-0 গোলে লিড খোয়ালো, তারা বোলোনিয়ার কাছে শেষ মুহূর্তে গিয়ে হারলো, তারা বায়ার্ন মিউনিখের কাছে ড্র করেছিল, একটা ম্যাচ জিতেছিল ফার্স্ট লেগে, যেটা তাদেরকে নিয়ে গেছে পরের রাউন্ডে। আর এখন গিয়ে এই ম্যাচে, এরপরে তাদের ম্যাচ রোমার সঙ্গে, এবং রোমার সঙ্গে ম্যাচটা আবার 27 তারিখে, কারণ 27 তারিখ বলতে রোববারে, শনিবারে প্রথমে ম্যাচটা ছিল, যেটা পোপ মারা যাওয়ার কারণে এরপরে একদিন পিছিয়ে গেছে 27 তারিখ। 27 তারিখে মানে রোববারে ম্যাচ খেলার পর তাদের বুধবারে খেলতে হবে বার্সেলোনার সঙ্গে। 72 ঘন্টা মতো টাইম তারা পাবে ওই ম্যাচ শুরুর আগ পর্যন্ত। ইন্টার মিলানের জন্য এখন আসলে অনেকগুলো দুশ্চিন্তার প্রশ্ন সামনে এসে গেছে, এবং প্রতি প্রেস কনফারেন্সে সিমোনে ইনজাগিকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার টিম কি টায়ার্ড কিনা। এখন তিনি বলছেন যে ভাই এত টায়ার্ড করেন না, যত টায়ার্ড করতেছেন তাতে আমার প্লেয়াররা আরো বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে। তিনি বলছেন তার দলের সামনে এখন আছে সব বিশ্বকাপ ফাইনাল, কারণ সেরিয়ার সবগুলো ম্যাচ জিততে হবে, তাদের সব পয়েন্ট সমান নাপোলি আর ইন্টারে। তিনি বলছেন ক্লান্তি নিয়ে কথা বলা বন্ধ করতে হবে, এটা পয়েন্টলেস। ডামফ্রিজ, জিলেনস্কি, তুরামদের রোমার বিপক্ষে পাবো কিনা জানি না, আমরা আত্মবিশ্বাসী কিন্তু নিশ্চয়তা দিতে পারছি না। এখন থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য বিশ্বকাপ ফাইনাল মানে হচ্ছে সেরিয়ার যে বাকি কটা ম্যাচ আর হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো। এখন সিমোনে ইনজাগির পক্ষে যদি আপনি যুক্তি দাঁড় করান, তিনি আবার এখানে এটাও বলেছেন যে এই যে আমি মিলানের কাছে বারবার হারছি, একটা মিলান ডার্বি তো আমি লাউতারো মার্তিনেজ আর মার্কাস তুরাম, আমার যে স্ট্রাইকিং পার্টনার, তাদের দুজনকে একসঙ্গে পাই নাই। কালকে মাহেদি তারেমি নামলেন, তারেমির ওই হেডটা থেকেই পরে বলটা লাউতারো পেয়েছেন, কিন্তু মেহেদি তারেমি আসলে সেই পোর্তোর তারেমিকে আমরা ইন্টার মিলানে কমই দেখতে পাচ্ছি। আবার যদি আপনি এইভাবে হিসাব করেন যে তার যুক্তিটাও তো ফেলে দেওয়ার মতো নয়, তার যে স্ট্রাইকিং পার্টনার, তারা যদি আসলে একটা মিলান ডার্বি তো হয় কেউ না কেউ ইনজুরি হয়ে গেছেন সবসময়, তুরামও যেমন এই ম্যাচে ছিলেন না। মানে ইন্টার মিলানের পারফরমেন্স আমার কাছে মনে হয় দুশ্চিন্তার। দেখেন আরো একটা জিনিস, যে ইন্টার মিলানের ডিফেন্স লাইন নিয়ে আমরা এত মানে প্রেইজ করছিলাম, যেটা তারা আসলে ডিজার্ভ করে। চ্যাম্পিয়ন্স লিগের হিসেবেও তো তারা আসলে খুব কম গোল খেয়েছিল।
গতকালকে লুকা জোভিচ আসলে কিন্তু বারবার ওই জায়গাটার মধ্যে হিট করেছেন এবং ডারমিয়ানের মাথার উপরে যে হেডটা দিলেন, হেডটা দিয়েছেন, এটা একটা। তারপর দেখেন ওই জায়গা হচ্ছে লুকা জোভিচ আস্তে করে একটা ট্যাপিং করে তিনি সেকেন্ড গোলটা করলেন। এই লুকা জোভিচ কিন্তু মার্চ পর্যন্ত তার কোনো গোলই ছিল না, মানে গোল নাই তার, তিনি হারিয়ে গেছেন। তিনি লাস্ট 5 ম্যাচে 4টা গোল করেছেন। কনফেশন দেই, আমি লুকা ইয়োভিচ যে এসি মিলানে এখনো নিয়মিত খেলছেন এটাই আমার কাছে গিয়েছিলাম এটা আমার বিরল মনে হইতেছিল। এবং এই ইয়োভিচ আমাদেরকে সেই আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের ইয়োভিচ যাকে দেখে রিয়াল মাদ্রিদ দলে নিল অনেক প্রত্যাশা থেকে, ক্যারিয়ারটা উল্টো রথে যাত্রা শুরু করলো, সেই ইয়োভিচ আবার এখন ফিওরেন্তিনার মধ্যে ঘুরে যখন এসি মিলানের জার্সিতে, এইটা তার ক্যারিয়ার উদ্ধার করার মুহূর্ত হতে পারে। কিন্তু এসি মিলানেও যদি আমরা একটু আসি, এসি মিলানের অবস্থাটা কি? তাদের কোচকে তো অনেক রকম সমালোচনার ভেতর দিয়ে যেতে হয়েছে। কোচ বরখাস্ত হয়েছে 2 বার, ফোনসেকাকে বাদ দিয়ে এলেন কনসেসাও এবার আবার মিলান ডার্বি জিতলেন এবং এখন তাদের ফাইনালের প্রতিপক্ষ হচ্ছে বোলোনিয়া, এমপোলিকে হারিয়ে যারা ফাইনালে উঠেছে। এসি মিলান যদি কোপা ইতালিয়া জেতে, তাহলে কি এসি মিলানের এই মৌসুমটাকে সাকসেসফুল লোকে বলবে? কেন বলবেন না? আপনি হচ্ছে গিয়ে যে সুপার কোপা জিতলেন, এরপর হচ্ছে এই কোপা ইতালিয়ান যদি আপনি হচ্ছে জিততে পারেন, তাহলে তো হচ্ছে ইউরোপে একটা স্পট পাওয়ার একটা চান্স আছে। এবং তিনি তো একটা মানে ক্রান্তিকালে এসে এই দলটার দায়িত্ব নিয়েছিলেন এবং এরপরেই কিন্তু তিনি প্রথম শিরোপাটা আলটিমেটলি জিতে নিলেন। যদিও তার মনে একটা আক্ষেপ আছে, ওই প্রথম শিরোপা জেতার পরও হচ্ছে গিয়ে এসি মিলানের পক্ষ থেকে তখন থেকে জানিয়ে দেওয়া হচ্ছে নেক্সট সিজনের জন্য আমরা কোচ খুঁজছি, সেটা নিয়েও তিনি আর কি খানিকটা অভিযোগ করেছেন বা মন খারাপের কথা বলেছেন। তো এই জিনিসগুলো, বাট আমার মনে হয় এসি মিলানের জন্য এটা হবে একটা স্টেটমেন্ট উইন। তবে বোলোনিয়া তো হচ্ছে এই বোলোনিয়া যারা ইন্টার মিলানকে হারিয়েছে, সুতরাং সেটাও আসলে খুব সহজ হবে না এসি মিলানের জন্য, খুবই খুবই টাফ এসি মিলানের জন্য। কিন্তু ইন্টারের জন্য কি সেই আলোচনাটা করা আসলে দরকার। তার মানে ইন্টার বার্সা দুইটা টিমেরই আপনি দেখেন যে একটু মানে দুইটা কোনো না কোনো ভাবে ঠিক একই সুতোয় থাকছে। যদিও বার্সেলোনা পয়েন্ট লুজ করে নাই, ইন্টার মিলান হেরে গেছে। এই যে চ্যাম্পিয়ন্স লিগের 1 সপ্তাহ আগে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে কোন টিম এগিয়ে আছে, তাও কি বার্সেলোনা? তাও বলবো আমি বার্সেলোনা। আচ্ছা, আমার কাছে তাই মনে হয়। ইন্টার মিলানের আসলে লাস্ট 3টা ম্যাচে আপনার বোলোনিয়া, এসি মিলান এবং হচ্ছে বায়ার্ন মিউনিখের সাথে সেকেন্ড একটা যে অবস্থা দেখলাম, মনে হচ্ছে আসলে বার্সেলোনাই এগিয়ে রয়েছে। এবং আপনি যদি আরো একটা জিনিস খেয়াল করেন, ইন্টার মিলানের এই হারটায় কি হলো, মানে ইউরোপে তো আপনার 3টা দলের ট্রেবল যাওয়ার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু এখন 2 দলে চলে এসেছে। বার্সেলোনার কাছে আছে সুযোগ এবং পিএসজির কাছে আসলে আছে সুযোগটা আছে। ইন্টারের সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে এসি মিলানের কাছে হেরে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.